ঘুম হয়নি, ক্লান্ত আমি। এমন দামড়া লোকের সাথে থাকা যায়? জোরে জোরে নাক ডাকে, হাত পা ছোড়াছুড়ি করে, ঘুমের মধ্যে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে নিয়েছিল। অর্ধেক খাটে ঝুলেছিলাম আমি। এত যন্ত্রণা করেছে আমাকে, আর তুমি বলছো আমি কিছু করিনি তো? আয়েশার স্পষ্ট বাণী শুনে সবাই উচ্চস্বরে হেসে উঠল। আয়েশার খালারা আয়েশাকে রেগে যেতে দেখে আরও একটু দুষ্টুমি করলো, খোঁচাতে শুরু করলো। আয়েশা কপাল কুঁচকে পায়ে পা তুলে মোবাইল টিপছে, মোবাইল হাতে নিয়ে হাঁসফাঁস করছে। আয়েশার বসা থেকে আদনানের বাসা 1 থেকে 1.5 ঘন্টা দূরত্ব। 2 ঘন্টা হয়ে গেছে। চিন্তা হচ্ছে তার, ঠিকমতো বাসায় পৌঁছালো কিনা। আদনানকে ফেসবুকে অ্যাক্টিভও দেখলো না। ফোন দেবে কি দেবে না সেটা ভেবে আরও 10 মিনিট নষ্ট করেছে আয়েশা। এমন অস্থিরতা তার নিজেকেই অবাক করছে। বিছানায় বসে পড়ল, দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে ঠান্ডা করলো, করে একটি মেসেজ লিখে চোখ বন্ধ করে সেন্ড করে দিল। বাসায় গেছেন? 5 মিনিটের মাথায় রিপ্লাই আসলো। আসলাম 30 মিনিট হবে। মেসেজ দিতাম, এসেই শাওয়ার নিতে চলে গেছিলাম। আদনানের রিপ্লাই পেয়ে হাফ ছেড়ে বাঁচলো যেন সে। ছোট্ট করে উত্তর দিল, ও কিছু বলবেন? না। যাওয়ার সময় তুমি করে বলে গেলেও এখন আবার আপনি বলছে। একটা মানুষ কত রকমের কথা বলতে পারে তাই ভেবে পায় না আয়েশা। মুভি দেখবেন? দেখা যায়। নেটফ্লিক্স আছে? না। আচ্ছা, ডিসকর্ড আছে? আগে ছিল, আপাতত নেই। ডাউনলোড করে নিন, আমি লিঙ্ক দিচ্ছি। কলে থাকবেন কিন্তু, ওকে? আয়েশা চট জলদি ডাউনলোড করে নিল। কলে এসে হ্যালো বলার সাথে সাথে আদনানের আওয়াজ পাওয়া গেল। তার কণ্ঠ একটু অন্যরকম লাগছে কেন যেন। হ্যাঁ, এসেছো। কি মুভি দেখবে? হরর কমেডি নাকি লাভ স্টোরি, আর নাকি মিক্সড? হরর কমেডি লাভ স্টোরি মিক্সড কোনোটাই আয়েশার মাথায় ঢুকলো না। তার কানে বাজছে এসেছো আর দেখবে শব্দ দুটো। চমকালো, কপাল চাপড়ে মনে মনে বলছে, হায় আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়লাম। এইমাত্র মেসেজে আপনি আপনি বলছিল, এখন তুমি বলছে। এই মানব তার বোধগম্যতার বাহিরে। বিব্রত করার চেষ্টা করছে না তো? কি হলো, চুপ করে আছো কেন? বলো কি মুভি দেখবে? হরবাদে যে কোনোটা। ভয় পাও? না তো। তুমি এত হিংস্র হয়ে ভূত ভয় পাও? এই আপনি কি শুরু করেছেন বলেন তো? মেসেজে আপনি ডাকেন, এখন তুমি তুমি করছেন। যে কোনো একটা ডাকেন। আয়েশা অনিচ্ছা থাকা সত্ত্বেও এই কথাটি বলে ফেলল, কারণ আদনান যতক্ষণ যাবৎ কলে আছে তার কণ্ঠে গভীরতার প্রকাশ পাচ্ছে, নেশালো গম্ভীরতা। তার এমন কণ্ঠস্বর আয়েশাকে অস্থির করছে। আদনান তার কণ্ঠ আরও ভারী করে বলল, তুমি তো বলেছিলে তুমি ডাকতে। হ্যাঁ, তাহলে আপনি কেন বললেন টেক্সটে? আচ্ছা বাবা, সরি। তুমি ডাকবো এখন আর সব সময়, ওকে? নেশা টেশা করলো না তো এই লোক? এভাবে কথা বলছে কেন? মনে হচ্ছে কণ্ঠে কেউ নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে রেখেছে আয়েশাকে বিচলিত করার জন্য। আয়েশা আর কথা না বাড়ানোর সিদ্ধান্ত নিল। কথা বাড়ালেই আজ পাগল হয়ে যাবে সে। কি মুভি দেখবে বলে না তো? আপনার ইচ্ছা। আচ্ছা। আদনান বাঁকা হেসে একটা রোম্যান্টিক মুভি অন করে দিল, তবে এতে কমেডি থ্রিলও আছে। আয়েশার এই মুভি আগে দেখানি, তাই সে জানে না কেমন মুভি। আদনান দেখেছে আর ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে, যা আয়েশার কানে স্পষ্ট। তার শরীর খারাপ না তো? কথার ধরন অন্যরকম, বিহেভ করছেও অন্যরকম। অনেকক্ষণ যাবৎ খেয়াল করছি অদ্ভুতভাবে নিঃশ্বাস নিচ্ছেন। শ্বাসকষ্ট? মুভি পজ করে আদনান বলল, তুমি আমার নিঃশ্বাস নাও খেয়াল করেছো? আয়েশা একটু ভ্যাবা চাকা খেলো, তারপর উত্তর দিল, না, একটু অস্বাভাবিক লাগছিল, সরি। সরি বলছো কেন? এমনি। বলে মাইক অফ করতে লাগলো আয়েশা। ভুলবশত ভিডিও অন করে ফেললো আয়েশা। ডিম লাইটের আলোয় আয়েশার আবছা চেহারা দেখা যাচ্ছে। বড় বড় মায়াবী চোখের নিচে কালো দাগ বেশ করে ফুটে উঠেছে, বেমানান লাগছে। আয়েশা দ্রুত ভিডিও অফ করতে চাইছে, কিন্তু মোবাইল হ্যাং করছে। থাকুক না। না না, ভুলে অন করেছি, এক্ষুনি অফ করে দিচ্ছি। থাকুক। কণ্ঠ গম্ভীর করে আবার বলছে আদনান। এমন ভারী আওয়াজের সাথে সাথে আয়েশার হাত থেমে গেল, সাথে নিজেও ভিডিও করছে। আদনান ল্যাপটপে মুভি দেখছিল। আয়েশার ভিডিও ফুটেজকে বড় করে মুভি স্ক্রিন ছোট্ট করে নিল। ল্যাপটপ সাইডে রেখে সেই পাশে কাত হয়ে শুয়ে পড়ল। আবার মুভি অন করেছে সে। আয়েশা আদনানের দিকে কোনোভাবেই তাকাচ্ছে না। অন্যদিকে আদনান তার দিকে তাকিয়ে আছে ঘোর লাগা চোখে।
আয়েশা সেটা চোখের আড়াল হয়নি। মেয়েদের এসব বিষয়ে সিক্স সেন্স অনেক ভালোভাবেই কাজ করে। কে তাদের দিকে কীভাবে তাকায় সেটা তারা খুব ভালো করেই বোঝে। আদনান তাকিয়ে আছে ঘোর লাগা চোখে, যা আয়েশার মনে ঝড় তুলছে। বারবার তার মনে প্রশ্ন জাগছে, হঠাৎ আদনান এমন করার পেছনে কারণ কি হতে পারে? কিছু সময় অতিবাহিত হওয়ার পর আয়েশা বুকে সাহস নিয়ে বলল, আপনি কি অসুস্থ? না। তার কণ্ঠের গভীরতা এখনো কাটেনি। মনে হচ্ছে। এত শান্ত তো থাকেন না কখনো। আমার ভালো লাগছে না আয়েশা। আদনানের এমন ব্যাকুলতা ভরা কণ্ঠে ভালো লাগছে না বলা আর প্রথমবার তার মুখে নিজের নাম শুনে আয়েশার গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। আসলেই বিয়েতে আলাদা একটা ম্যাজিক আছে। অপর মানুষটির প্রতি অন্যরকম অনুভূতির জন্ম দেয়। সেই অনুভূতি পৃথিবীর আর কোনো মানুষের জন্য আসে না। এই অনুভূতি জব্দ করবে সে আপনার শত্রুই হোক না কেন। আর এখানে তো আদনানের সাথে তার মেজর কোনো ঝামেলাও হয়নি কখনো। ছোটোখাটো অল্প সময়ের কথা কাটাকাটি শুধু। ঘুমিয়ে পড়েন তাহলে। তুমি কি রাত জাগো? উত্তরে এমন প্রশ্ন আশা করেনি সে। একটু থেমে গিয়ে বলল, হ্যাঁ, কেন? তোমার চোখের নিচের কালো দাগ এর স্পষ্ট প্রমাণ। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আর বলছে আদনান। অন্যদিকে আয়েশা কি উত্তর দেবে বুঝতেই পারছে না। তাকে চুপ থাকতে দেখে আদনান আবারও বলল, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, রাত জাগার কোনো দরকার নেই। এবার চোখ তুলে তাকিয়েছে আয়েশা। আচ্ছা বলে কল কেটে দিল। আদনান ল্যাপটপ অফ করে মাথার পেছনে এক হাত আর এক হাত বুকে দিয়ে শুয়ে আছে। একা একা বিড়বিড় করছে, তোমার সাথে মাত্র 2 দিন কাটিয়েছি। তোমাকে ফেলে রেখে আসার পর থেকে অস্থির লাগছে আয়েশা, খালি খালি লাগছে। এই অল্প কয়েকদিনে কেমন ঘায়েল করে ফেললে আমাকে। আমার বারবার মনে পড়ছে তোমার রাগ মাখা মুখ, চোখ নামিয়ে নেওয়া হাসি, আমার আঘাতে মলম লাগিয়ে দেওয়া অস্থির হওয়া, আমাকে তুমি করে বলতে অনুমতি দেওয়া। আমি এসব কয়েক ঘন্টার মধ্যে মিস করতে শুরু করেছি আয়েশা। আমাদের পরিচয় তো বেশি দিনের না, মাত্র কয়েক মাসের। এই পরিচয়ের পেছনে নিয়তির এত বড় পরিকল্পনা ছিল। আমি তোমার প্রতি আমার আকর্ষণকে এখনো মোহের নাম দিতে পারছি না। আমার মোহ তোমার সাথে বিয়ে হওয়ার কিছু সেকেন্ডে একটা এগিয়ে গেছে, বিস্তার করছে আমার সারা হৃদয়, সারা মস্তিষ্কে। চোখ জল জল করছে আদনানের। হালকা ঢোক গিলে মোবাইল হাতে নিয়ে আয়েশাকে একটা মেসেজ দিল। কাল সকাল 4টায় আমাকে একটু জাগিয়ে দেবে? এত সকালে কেন? 5টায় আমার ফ্লাইট আছে। হুট করে ফ্লাইটের কথা শুনে আয়েশার কপাল কিঞ্চিত কুঁচকে গেল। ফ্লাইট মানে? কোথায় যাচ্ছেন? ইন্ডিয়া। কেন জিজ্ঞেস করতে পারি? বলে ফেলুন তাহলে। তুমি হয়তো জানো না, আমার বিজনেস এখানে না, ইন্ডিয়াতে। আমি দেশে আছি এই 3-4 মাস হয়ে গেছে। প্রোডাকশনও বন্ধ এখন। আমি না থাকলে কাজ হবে না। একেবারের জন্য যাচ্ছেন? যদি যাই একবারের জন্য। আয়েশার মুখটা হুট করেই চেঞ্জ হয়ে গেল। মুখটা ছোট হয়ে গেল, চোখে মুখে বিষাদ। একবারের জন্য যাবে সেটা তো আগে জানানো হয়নি তাকে, এমনকি তার ফ্যামিলি কেউ না। বলো, একবারের জন্য যাই? যান। আমাকে বলছেন কেন? আয়েশার এমন উত্তরে আদনান হেসে দিল। সে করেছে বুঝতে বাকি নেই। বোকামে, একবারের জন্য যাব না। শিফট করতে কতদিন লাগবে? কমপক্ষে 15 দিন, 1 মাসও লাগতে পারে। শিফট? হ্যাঁ, দেশে শিফট করব। আমাকে আর আব্বু যেতে দেবে না। আর এখন তো কিছুতেই যাব না দেশ ছেড়ে। দেশে একটা অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। তুমি বলো, তুমি ডেকে দেবে কিনা? আচ্ছা দেব। ওকে ব্রো, গুড নাইট। বাই। ঘড়ির কাঁটাতার নিয়ম মাফিক ঘুরতে ঘুরতে 3:20 এসে ঠেকেছে। আয়েশা 1 কাপ চা নিয়ে বারান্দায় বসলো। বারান্দার পাশে রাখা গাছগুলো অযত্নে নেতিয়ে পড়েছে। আতিয়া বেগম খুব শখ করে লাগিয়েছিলেন সবজি গাছ আর ফুল গাছ। এর মধ্যে আয়েশার প্রিয় বেলির সদর দরজার সামনে বাগান বিলাস। ফুল পছন্দ হলেও সে একবারও ছুঁয়ে দেখে না এদের। মাঝে মধ্যে ফুল তোলে কিন্তু কোনো যত্ন করে না। মাঝে মধ্যে বারান্দায় আসলেও গাছগুলোর দিকে তাকায় না। গাছগুলো যেন তাকে দেখে অভিমান করে। গাছেরও প্রাণ আছে, ছোটবেলা থেকেই পড়ে এবং জেনেও এসেছে সেটা। অতি যত্নে আহ্লাদি হয়ে ওঠে সব। আরও আদর যত্ন চায়, যত পায় তত চায়। এমনকি পছন্দের কোনো জড় বস্তুকে অতি যত্নে সামলে রাখলে সেটাই আগে ভাঙে। আর এগুলো তো গাছ। জীবন আছে, জীবন আছে, জীবন নেই, মূল কথা কোনো কিছুকেই অতি আদরে বাদর বানাতে নেই।
আয়শা ঘড়িতে নজর বোলাতেই দেখলো 5টা বাজতে 35 মিনিট বাকি। 4টায় অনেক দরকারি একটা কাজ করা লাগবে তাই জেগে। এমনিতেও সে কম ঘুমায়, তাতে তার তেমন কোনো প্রভাব পড়ে না শরীরে, শুধু চোখের নিচের দাগগুলো অবাধ্যভাবে বাড়ছে। তাতে আয়শার কোনো মাথা ব্যথা নেই। যে 2 দিন না ঘুমিয়ে সারাদিন গ্রীষ্মের তপ্ত গরমে লাইনে দাঁড়িয়ে কাটাতে পারে, তার জন্য সব সম্ভব। অন্যদিকে আদনান 30 মিনিট আগেই উঠেছে। যদিও তাদের বাসা থেকে এয়ারপোর্ট 20 মিনিটে যাওয়া যায়, কিন্তু ফর সেফটি আগে উঠেছে। ফেসবুক ওপেন করে দেখলো আয়শা 5 মিনিট আগে ছিল অনলাইনে। উঠে ফ্রেশ হয়ে ফোন করলো আয়শাকে। কয়েকটা রিং হতেই ধরলো আয়শা। আমাকে ওঠানোর জন্য সারা জাগতে বলিনি। ঘুম আসছিল না। কেন? এমনি। স্ত্রী ধর্ম পালন করার জন্য ঘুম বিসর্জন দিলে? ফালতু কথা বলেন কেন সব সময়? ফালতু কি বললাম? রেডি হন, বেশি সময় নেই। মার সাথে কথা বলে এয়ারপোর্টে বসে আছে আদনান। ফ্লাইট 30 মিনিট ডিলে, উদ্দেশ্য দিল্লি। 4 মাস পরে ফিরে যাচ্ছে সেখানে, যেখানে কোনো এক সময় 7 বছর কাটিয়েছে। আদনানের আবেগের জায়গাটা বরাবরের মতো প্রখর। 4 মাসে অনেক কিছু মিস করেছে সেখানকার, বিশেষ করে বন্ধুবান্ধব। এসবের মধ্যে আরেকটা ভাবনা জুড়ে বসলো তার মাথায়। সে তো একা না এখন। এই ইন্ডিয়া থেকে আসার পথেই তো আয়েশার সাথে তার শেষ দেখা হওয়ার কথা ছিল। যদিও জায়গাটা ভিন্ন ছিল, কিন্তু সে তো পুরো জীবনে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা দখল করে সারা জীবনের জন্য রয়ে গেল। না, ফ্লাইটে ওঠার আগে তাকে একটা কল করা উচিত। নিশ্চয়ই জেগে আছে। বউ আমার ভালো ভক্তি দেখাচ্ছে। হাসতে হাসতে মোবাইল বের করলো পকেট থেকে। যেই তাকে কল করবে, অন্য পাশ থেকে আগেই আয়েশার কল আসলো। কল ধরলো সে। অনেক দিন বাজবে। কেন? মোবাইল বের করছি মাত্র কল করবার জন্য। ও, তাহলে আপনি কি চান আমি না বাঁচি? কী সব বলো? তুমি না বাঁচলে আমার জীবনটা ধ্বংস কী করবে? ব্যাপারটা পড়ে দেখিনি। ফ্লাইট ডিলে। আদনান অবাক হয়ে ভ্রু কুচকালো। আয়েশা জানলো কিভাবে? তুমি কি করে জানলে? ম্যাজিক। বলো না। হুম। আয়েশা ঠোঁট চেপে হাসছে। সে ভুলে গিয়েছিল আদনান প্লেনের টিকিটের ছবি তুলে স্টোরি দিয়েছে মাত্র, আর লিখেছে সেকেন্ড হোম কলিং। সেখানে ফ্লাইট নাম্বার লেখা ছিল। যদিও স্টোরিতে বোঝা যাচ্ছিল না, কিন্তু আয়েশার গোয়েন্দা ব্রেইন স্ক্রিনশট নিয়ে জুম করে দেখেছে। তারপর অ্যাপে গিয়ে ফ্লাইটের ফুল ডিটেলস দেখেছে। এমনকি ফ্লাইট চলাকালীন কোথায় আছে, কখন বোর্ডিং, কখন ল্যান্ড করবে, সব বসে বসে দেখবে সে। অবাধ্য মেয়ে একটা। জানি, দ্রুত যান, বোর্ডিংয়ের 5 মিনিট বাকি। এটা আবার কি করে জানো? এই, তুমি কি চিন? এবার আওয়াজ করে হাসলো আয়েশা। আচ্ছা বলবো, আগে যান। 2 দিন কেটে গেছে। আদনান ল্যান্ড করে তাকে একটা মেসেজ দিয়েছিল যে এসে পৌঁছে গেছে। এরপর আর তার কোনো খোঁজ নেই। আয়েশার মাথায় চিন্তার ভাঁজ। এফবিতেও নেই। অন্যদিকে আদনান মহাশয় তার ইন্ডিয়ান সিম নিতে ভুলে গেছেন। এত বড় ভুল কিভাবে করলো তা ভেবে নিজের কপাল চাপড়াচ্ছেন। এসেই কাজে লেগে পড়তে হয়েছে। গোডাউনে থেকে কাজ ঠিকঠাক করেছে। সেখানে ইন্টারনেট নেই। রাতও সেখানে পার করেছে। একদিকে ব্যস্ততা, অন্যদিকে অস্থিরতা। কাজ থেকে নিজেকে ফ্রি করে একটু আগে ফ্ল্যাটে ফিরেছে। এই সেই ফ্ল্যাট যেখানে সে আর তার 4 বন্ধু থাকতো। এখনও আগের মতোই অগোছালো, ব্যাচেলার ফ্ল্যাট বলে কথা। অনেকদিন পর বন্ধুদের পেয়ে বিকাল থেকে আড্ডা দিয়ে রাতে রুমে গিয়ে গায়ে এলিয়ে দিল। নেট অন করতেই তার মার কল। আনন্দর মেসেজ চোখে পড়ল হোয়াটসঅ্যাপে। মা আর আনন্দর সাথে কথা বলতে বলতে রাত 11টা বেজেছে। মেসেঞ্জারে ঢুকেই দেখতে পেল তার হৃদয়ের মধ্যখানে ধীর পায়ে এগোনো এক রাগী রমণীর মেসেজ। কোথায় আছেন? মুখে হাসি নিয়ে সাথে সাথে কল করে বসলো তাকে। হ্যালো। হ্যাঁ, কী অবস্থা মিস ইগোস্টিক? ও সরি, মিসেস ইগোস্টিক। ভালো। ছোট্ট উত্তর। রেগে আছেন সে। রাগ? না তো, কেন রাগ করব? সেটা আমি কি করে বলবো? তুমি তো হুটার রাগো। এভাবে বলছেন যেন আমাকে হাজার হাজার বছর ধরে রাগ করতে দেখে আসছেন। হাজার হাজার বছর রাগ করতে দেখলে আমি এমন চিল থাকতাম? চিল হয়ে কবে উড়ে যেতাম। মাত্র রুমে ঢুকলাম। গত 2 দিন গোডাউনে ছিলাম। জানটা শেষ। এবার আয়েশার মায়া হলো। সে ভেবেছিল ইচ্ছে করে কোনো মেসেজ দেয়নি, অনলাইনে আসেনি। কিন্তু মায়া তো দেখানো যাবে না। আমাকে বলছেন কেন? আমি জিজ্ঞেস করেছি। তুমি তোমার ঘাড় তার আমি কবে ছাড়বে? আমার ঘাড় জন্মগত তেরা।
আমি সোজা করে দেব, সমস্যা নেই। দেখা যাবে উল্টো আপনার ঘাড় না মুচকে যায়। তুমি বউদের মতন ঝগড়া কেন করছো বলো তো? আদনান আয়েশাকে আবার বিব্রত করছে। জোরে নিঃশ্বাস ছাড়ল সে। আমি মোটেও ঝগড়া করছি না, আমি এমনই। বাকি বন্ধুদের সাথে এভাবে কথা বলো? আমার কোনো বন্ধু নেই। তার ছেলের হাসি মুখে নিয়ে আয়েশা বলে উঠল। কেউ নেই? এবার আদনানের কণ্ঠে দুষ্টুমি নেই, খুব সিরিয়াস হয়েই বলল, আশেপাশে তো অনেকেই আছে, অনেকেই বন্ধু শুভাকাঙ্ক্ষী বলে দাবি করে, কিন্তু কিন্তু কি? কিছু না। আমি আছি তো, দাবি করবো না কোনো। ইউ ক্যান বিলিভ মি। বিশ্বাস কাকে বলে? আয়েশা, হুম। তুমি ডিপ্রেসড? আয়েশা হাসল। জানেন, ডিপ্রেশন মানুষের মনের শয়তানি। নতুন নতুন ট্রেন্ড আসে আর মানুষ ওইটা নিয়ে মাতামাতি করে। ডিপ্রেশন মূল অর্থে অনেক ভারী ওয়ার্ড। আমি ডিপ্রেশনে থাকলে এত স্বাভাবিকভাবে কথা বলতে পারতাম না, কখনোই। ট্রেন্ডের ফ্লোতে আপনিও ভাসছেন নাকি? তো কি সমস্যা? এত তাড়াহুড়ো কিসের আপনার? আস্তে আস্তে যাবেন না হয়? আমার একদম ধৈর্য নেই। এখন একটা কাজে গেছেন, এসব ফালতু জিনিস নিয়ে মাথা ঘামাবেন না, নিজের কাজ করুন ঠিক মতো। আমার একটা কথা শুনবে? বলেন, শোনার মতো হলে ফেলে দেব না। আমার সাথে স্বাভাবিক হও, ফ্রেন্ডের মতো বিহেভ করো, নো তর্কাতর্কি। একদম বেস্ট ফ্রেন্ডের মতন থাকবে, হাসি খুশি যা মনে আসবে বলে দেবে। ওকে, ডিল? আমি না আমার ফ্রেন্ডদের গালিগালাজ করি, আমাকে খেপালে। কয়েকটা শুনবেন নাকি? না থাক, এটা বেশি হয়ে গেল। বলে দুজনই হেসে উঠল। রেস্ট নেন, দুদিন কামলাগিরি করেছেন। রূপ দেখানো এত জলদি শুরু করবে ভাবিনি কিন্তু। চুপ। আচ্ছা আমি ঘুমাই তাহলে, খুব ক্লান্ত লাগছে। ওকে। আর শোনো, অনেক কাজ, অনেক মানে অনেক। বেশি জ্বালাতে পারবো না, কিন্তু সুযোগ পেলেই খোঁচা দিতে চলে আসবো। তুমি যেন আর এই নাম ওরা সদ্য হওয়া বেস্ট ফ্রেন্ডকে ভুলে যাও না। হ্যাভ আ ভেরি হরিবল নাইট। হরিবল নাইট উইশ করলে তাহলে আজকে স্বপ্নে তুমি আসবে, বাঁচাও। বলে সাথে সাথে আদনান কল কেটে দিল। আয়েশা হাসতে হাসতে বলল, অসভ্য। আদনান, তুমি তো আমাকে ভুলেই গেলা। সুনা হে শাদি করেছো? ভাঙাচোরা বাংলা আর বাকি অর্ধেক হিন্দি বলেই সাথে সাথে আদনানকে জড়িয়ে ধরল পূজা। আদনান হালকা করে নিজেকে ছাড়িয়ে নিল পূজা থেকে। পূজা ওদের ভার্সিটির, একসাথেই লেখাপড়া শেষ করেছে তারা। আদনানকে পছন্দ করে সে। তারা গিয়ে একটি ক্যাফেতে বসলো। পূজা আদনানের সামনে বসে তার হাতে হাত রেখে বলল, আমি তোমাকে বলেছিলাম আদনান, আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে। ফির ভি তুমি অন্যকে শাদি কর লিয়া। পূজা ব্যাপারটা রিলিজনের না, আমার আম্মা আমার জন্য মেটি করেছে, আমি আম্মুর কথা মতোই বিয়ে করেছি। দেখাও হুসি। আদনান আয়েশার একটা ছবি বের করে দেখালো পূজাকে। পূজা শকড আয়েশাকে দেখে। এটা সেই মেয়ে যার সাথে ফার্ম হাউসে রুম শেয়ার করেছিল পূজা। ও ড্যাম, দিস গার্ল রিয়েলি আদনান? কি বলতে চাও? আদনান একটু কঠিন গলায় বলল। পূজা বাংলা বলতে না পারলেও বোঝে ঠিকঠাক। তুমি আরো বেটার ডিজার্ভ করো। শি ইজ মোর দ্যান বেটার, শি ইজ গ্রেট। আশিক হয়ে গেছো? হ্যাঁ। মুচকি হেসে বলল আদনান। পূজা একটু অদ্ভুত, মানুষকে তাচ্ছিল্য করে কিন্তু কারো ক্ষতি করে না। তাই আদনানের তাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দিব্যি আড্ডা দিয়ে যাচ্ছে তারা। আদনান দিল্লিতে আজ 15 দিন। আয়েশার সাথে এই কয়দিন একবারও কলে কথা হয়নি, টুকটাক মেসেজে কথা বলেছে, কারণ সে অনেক ব্যস্ত। আজ 16তম দিনে কল করলো। ফোন বিজি কেন তোমার? আয়েশার ফোন ব্যস্ত পেয়ে মেসেজ দিল সে, তবে রিপ্লাই আসলো না। 20 মিনিট পর কল ব্যাক করেছে সে। আয়েশাকে কিছু বলার সুযোগ দিল না। তোমার না কোনো বন্ধু নেই? তাহলে কার সাথে এত কথা বলো? নতুন ফ্রেন্ড পাচ্ছ নাকি? দেখো, এইসব বিষয়ে কিন্তু আমি অনেক জেলাস। দূর, তেমন কিছু না, একজনকে তার সঠিক জায়গা দেখাচ্ছিলাম। মানে? কণ্ঠ গম্ভীর হয়ে গেল তার। আন্দাজ করতে পারলেও শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করে বসলো, রিহান। ব্লক করো না কেন? করেছি, বিভিন্ন নাম্বার দিয়ে কল দেয়, আবার গ্লোবাল কলিং অ্যাপ দিয়ে কল দেয়। আচ্ছা ওর কথা বাদ দাও, এসো ঝগড়া করি। আদনানের এমন কথায় চোখ বন্ধ করে কপালে হাত দিয়েছে সে। জানেন, আপনার সাথে থাকলে আমি খুব দ্রুত মানসিক রোগী হয়ে যাব।
তো কি রিয়ানের সঙ্গে থাকবেন? একদম ফালতু কথা বলবেন না। রাগো, রাগানোর জন্যই তো বলেছি। বলেই হা হা করে হাসলো আদনান। হুট করে বলল, একটু কল কাটো তো, একটা কল আসছে। আনন্দ কল করেছে। আয়েশার সাথে কথা বলার সময় আদনান তাকে মেসেজ করে 5 মিনিটে কল করতে বলেছে। বলেন বড় ভাই সাহেব, কিভাবে মনে পড়লো আমার কথা? ভাবি সাহেবকে পেয়ে আমার মতন নাসিজের কথাও মনে করেছেন, আমি ধন্য। শেষ হয়েছে? এখন আর কি শেষ হলো, মনের কত কথা জমে আছে। দেখ আনন্দ, তোর জেন্ডারের সমস্যা, এতে আমাদের কোনো কষ্ট নেই, কিন্তু আমি তোর ভাই হই, আমাকে নিয়ে উল্টাপাল্টা ভাবিস না। আমার বউ আছে, 2 ভাইয়ের মধ্যে এমন নাজায়েজ সম্পর্ক সে মানতে পারবে না। ধুরু ছাই, কি বলবে বলো। একটা ছেলের নাম আর ছবি দিয়েছি, ওর পুরো হিস্ট্রি আমার চাই। আমি দেশে আসা রাখি। কে সেটা তো বলো, কেন চাচ্ছ হিস্ট্রি? আমার শালা হয়। আয়শা আবার কতগুলো ভাই বলো তো? আমি কাউন্ট করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি। তোকে যা করতে বলেছি কর, আমার বউ ওয়েট করছে। তোমাদের কাহিনী আমার মাথায় ঢোকে না। এই তো কদিন আগে একজন আরেকজনকে জিন্দা পুঁতে ফেলো, এখন প্রেম দেখাচ্ছ। ও, আমার কাছে প্রেমের রেসিপি চাস? হুম, নয়নাকে বল, রেসিপিও দেবে আর রেঁধে খাবে। আনন্দর কাশি উঠে গেল, মাথা চাপড়াচ্ছে সে। ভাইয়ের মুখে তার হবু প্রেয়সীর নাম শুনে চোখ সুপারি গাছে উঠে নিচে উঁকি দিচ্ছে। অনেক পর ধামাকা করে ফেলাম, বুঝিস না? ভাইয়া, কে নয়না? আমি কোনো নয়নাকে চিনি না। আনন্দের ভয় পাওয়ার হাজার কারণ আছে, কিন্তু সেটা বড় ভাই হিসেবে না, কারণ ভিন্ন। স্কুল জীবনে 6ষ্ঠ শ্রেণী পেরিয়ে 7ম শ্রেণীতে আনন্দ গায়ে নতুন গন্ধ আমেজ উকি ঝুঁকি দেওয়া শুরু করেছে। তখন তার ক্লাসের সবচেয়ে সুন্দর আর মেধাবী রমণীর জন্য তার প্রথম হার্টবিটটা মিস হয়েছিল। আদনান তাকে স্কুলে দিয়ে যেত, নিয়ে আসতো। একদিন সেই রমণীকে ভাঙা শব্দের একটি চিঠি লিখেছিল, কিন্তু সেই মেয়ে আদনানকে আনন্দ আর আনন্দকে আদনান ভেবে আদনানের প্রেমে পড়ে গিয়েছিল। আদনানকে দেখলেই তাদের কাছে এগিয়ে যেত, আনন্দ ভাবতো তার জন্য এসেছে। পরে যখন সরাসরি প্রপোজ করতে গিয়েছিল আনন্দ, তখন কষিয়ে থাপ্পড় খেয়েছিল মেয়েটার হাতে। আদনানের জন্য হাত কাটতে গিয়েছিল তার রমণী, আর আদনান সে তো মহা আনন্দ পেয়েছে। মেয়ে মানুষ একটু প্রশংসা করলেই আদনান খুশিতে 7ম আসমানে চলে যেত তখন থেকেই, কারণ সে বরাবরই আনন্দ থেকে সুদর্শন। তবে আনন্দও কম নয়। কলেজে ওঠার পরও এমন অনেকবার হয়েছে, ফেসবুকে আদনান আর আনন্দ ছবি দেখে তার সকল ক্রাশ আদনানের দিকে ঝুঁকত, কিন্তু তাকে তার বয়স অনুযায়ী বাচ্চা বাচ্চা লাগে, তাই কোনো মেয়ে তাকে গুরুত্ব দেয় না তেমন। তার উপর দিয়ে আদনানের মস্তিষ্ক শয়তানের কারখানা। উল্টো পাল্টা মেসেজ আর চিঠি দিয়ে কলে ভয়েস চেঞ্জ করে কথা বলে ভেজাল করেছে আনন্দর না হওয়ার রিলেশনশিপগুলোতে। এইগুলা নিতান্তই তার বিনোদনের খোরাক ছিল। পুরনো ভয়ানক ঘটনায় ডুবেছিল। হুট করে আদনানের আওয়াজ আসে, আরে বেটা, ভয় পাস কেন? আমি এখন বিবাহিত। ভাইয়া দেখো, কোনো গ্যাঞ্জাম করবে না বলে দিলাম। তুমি তোমার পার্টনার নিয়ে সেটেল হয়েছো, এবার আমাকে থাকতে দাও, দোহাই লাগে তোমার। বলতে বলতে কেঁদেই দেবে সে। রুম কাঁপিয়ে হাসছে আদনান। হাসতে হাসতে কল কেটে গেল। হাসতে হাসতে ভাবছে, ভাইয়ের জীবনে এত কেলেঙ্কারি করেছে, তাই বুঝি এখন তার জীবনে সেই কেলেঙ্কারির প্রতিশোধ নিতে আয়েশা দ্য গ্রেটকে পাঠিয়েছেন সৃষ্টিকর্তা। ভাবতে ভাবতে আবার কল দিল। না, এবার ভাইয়ের প্রেয়সীকে না, তার একান্ত ব্যক্তিগত প্রেয়সীকে, যে কিনা সারাক্ষণ আগুন বর্ষায়। কল করছে, কল যাচ্ছে না। আরও কয়েকবার কল দিলেও আয়েশা ধরছে না। অন্যদিকে আয়েশা নিজের 4 বছর পুরনো মোবাইল হাতে নিয়ে বসে। হ্যাং হয়ে আছে মোবাইল। অনেক চেষ্টা করে মোবাইল ঠিক করে কল ব্যাক করলো। কোথায় ছিলে? মোবাইলের সাথে। কল কেন ধরে না? হ্যাং করেছিল মোবাইল। তোমার মোবাইল সেদিনও হ্যাং করেছে, পাল্টে ফেললেই তো পারো। এই মোবাইল পুরো ওসুল করে নেই, তারপর। কিপটে। এটাকে কিপটে না, টাকার মূল্য দেওয়া বলে। ও মা, তাই? তা আপনার মোবাইলের টাকা ওসুল কবে হবে? আরও 2-1 বছর চলবে। গত 4 বছর চলেছে, এখনও চলবে। 4 বছর? আপনি আসলেই কিপটে। একটা সময় ছিল বাবার টাকা দিয়ে 1000 টাকার জিনিস কিনতাম। এখন কামাই করতে গিয়ে বুঝেছি টাকা কামানো কি জিনিস। এখন আমি কম থেকে কম দামি জিনিস ব্যবহার করি। বা, আর সরি, আমি দুষ্টুমি করছিলাম। ইটস ওকে। আচ্ছা, দিল্লিতে কি কি আছে দেখার?
দিল্লি দেখিয়েছি না তোমাকে? কই আর দেখলাম, মাত্র একদিন, বাকি ট্রেনে দিন পার, আর আপনার সাথে ঝগড়া। পুরনো কথা মনে পড়ে আনন্দর আবার জোরে জোরে হাসছে, তার প্রাণোচ্ছল হাসি আয়েশাকে প্রশান্তি দিচ্ছে। সেটা কাউকে হাসতে দেখলে তার ভালো লাগে। অ্যাট লাস্ট পৃথিবীতে কেউ না কেউ তো খুশি। কি পোকামি টেনে করেছি সেদিন। মধ্যে দিয়ে ফেসেছে আনন্দ আর সেই নির্জীব ছাতা। দিল্লিতে অনেক কিছু আছে, আবার নেইও, ডিপেন্ড করে কার কেমন যাওয়া পছন্দ। কিন্তু বেস্ট পার্ট হচ্ছে দিল্লি স্ট্রিট ফুড। আয়েশার মুখ ঝিলিক দিয়ে উঠল। স্ট্রিট ফুড তার ভীষণ পছন্দের। ইউটিউবে দেখেছে ইন্ডিয়া স্ট্রিট ফুড, কিন্তু খাওয়ার সৌভাগ্য হয়নি। অনেক উৎসাহ নিয়েই আদনানকে বলল, তাই বলেন না কি কি পাওয়া যায়, আমার স্ট্রিট ফুড অনেক ভাল লাগে। আয়েশার চঞ্চলতা তার কণ্ঠে প্রকাশ পাচ্ছে। আদনান আয়েশার এই চঞ্চলতাকে মিস করছিল। বিয়ের শপিং থেকে ফিরে আর দেখা পাওয়া যায়নি আর সেটি। আজ কণ্ঠে এমন উৎসাহ দেখে খুশি হলো। হুট করে বলে উঠল, আসবে তুমি? মুখ ছোট হয়ে গেল আয়েশার। সে আসতে চায়, কিন্তু সেটা কিভাবে সম্ভব? আসবে বললেই আসা যায় নাকি? তুমি একবার বলো আসবে কিনা। আয়েশা একা একাই মুখ ভেঙচি দিল, যেন আসবে বললেই তাকে মাথায় করে নিয়ে যাবে। না। ঠিক আছে বলেই কলটা কেটে দেয়। মধ্যে আরও 4টা দিন কেটে যায়। আদনান তাকে কোনো মেসেজ, কোনো কল দেয়নি। অনেকবার অনলাইনে এসেছে, কিন্তু আয়েশার মেসেজের কোনো রিপ্লাই করেনি। কল দেওয়াতে বলেছে ব্যস্ত, বলেই কলটা কেটে দিয়েছিল। আয়েশা ভেবেই নিয়েছে আদনান রেগে গেছে, কিন্তু কেন? এমন কিছুই তো হয়নি, শুধু একটা না বলাতে রেগে গেল। হ্যাঁ বললে কি এসে নিয়ে যেত? আয়েশাও আর কোনো মেসেজ দেয়নি। আয়েশা ঘুম থেকে উঠেছে সকাল 11টায়। আজ ভার্সিটি বন্ধ। খাটে এক কাত হয়ে শুয়ে একবার আদনান আছে কিনা দেখে নিল। আজকাল আদনান নামক রোগটা বাড়ছে তার। হ্যাঁ, সে অ্যাক্টিভ, কিন্তু কোনো মেসেজ নেই। পুরো রুম পর্দা দিয়ে অন্ধকার। মোবাইল দেখে আবার একটু চোখ বন্ধ করতেই তার চুলে টান পড়ল। এই বাড়িতে তার চুল টানার মতন দুঃসাহস কেউ করে না। নাক ফুলিয়ে পেছনে ঘুরে যেই ধমক দিতে যাবে, কেউ একজন তার মুখ চেপে ধরল, চোখ খিচে বন্ধ করে ফেলল। সে ভয় পাচ্ছে, কারণ একদিন রিহান তাদের বাসায় এভাবেই মুখ চেপে ধরেছিল তার। মস্তিষ্ক জ্বলে উঠল। আওয়াজটা চেনা। অল্প কয়দিনে এই হুশ শব্দটার সাথে পরিচিত সে। চোখ খুলতেই দেখল আদনান দাঁত বের করে হাসছে আর তার দিকে হালকা ঝুঁকে তার মুখ চেপে আছে। আদনান? সে কখন আসলো? কিভাবে আসলো? স্বপ্ন দেখছে না তো? তাকে দেখে আয়েশার জ্ঞান হারানোর মতো অবস্থা। একদম চিৎকার করবে না, আন্টি আঙ্কেল কি ভাববে বলো তো? ও সরি, এবার বলো। মুখ ছেড়ে দিয়ে বলল আদনান। আয়েশা হন্তদন্ত হয়ে তার ওড়না খুঁজছে। ওড়না গায়ে পেঁচিয়ে রাগী দৃষ্টি নিক্ষেপ করছে আদনানের দিকে। আদনান মুখ চেপে দুষ্টু হাসি হাসছে। এই, আপনি কি করেন? ও মা, আমার শ্বশুর বাড়ি, আমি আসবো না? যখন ইচ্ছে হবে তখন আসবো। তোমার কি? এটা আমার বাড়ি। আদনান বসা থেকে এক হাতে ভর করে একটু বেঁকিয়ে শুলো। তোমার জন্য আসেনি, শ্বশুর বাড়ির জন্য গিফট এনেছি, সেগুলো দিতে এসছি। তো আমার রুমে কি করেন? আর কতক্ষণ যাবত আছেন এখানে? প্রথমটার উত্তর দেবো না, দ্বিতীয়টা হচ্ছে আমি 2 ঘন্টা যাবত এখানে বসে। যখন তুমি ঘুমে পিড় করছিলে, হালকা হাসছিলে, আবার কপাল কুচকে কুচকে কাকে যেন গালি দিচ্ছিলে, তখন থেকে। আয়েশা ঘুমে কথা বলে, এটা সে নিজেও জানে, কিন্তু সমস্যা হচ্ছে ঘুমে সে উল্টাপাল্টা বলে। সবই কি তাহলে আদনান শুনে নিয়েছে? সাথে সাথে মাথা নিচু করে নিল। 2 ঘন্টা যাবৎ একটা মানুষ তার পাশে বসেছিল, সে কিনা টের পায়নি। অন্যদিকে গাছের পাতা নড়লেও সে আঁচ পেয়ে যায়। নিজের উপর রাগ হচ্ছে অনেক। শোয়া থেকে উঠে আদনান রুমের বাইরে চলে গেল। আয়েশা ফ্রেশ হয়ে সিটিং রুমের সামনে কপাল কুঁচকে দাঁড়িয়েছে। তার পুরো পরিবারকে সামনে বসে গিফট বিতরণ করছে। কেউ নিতে চাচ্ছে না, কিন্তু এক প্রকার জোর করেই দিচ্ছে। সবাইকে দেওয়া শেষ, শুধু আয়েশা বাকি। খানিক বাদে আয়েশার দিকে তাকালো আদনান। এইভাবে তাকিয়ে আছো কেন? তোমার গিফট লাগবে? আমি চেয়েছি আপনার কাছে। চিৎকার করে বলল। আতিয়া বেগম বললেন, এটা কেমন ব্যবহার? দেখেছেন আম্মু, এই জন্যই ওর জন্য আনি। ও একদমই ভালো না, খালি খালি খেপে যায়, কথায় কথায় ঘটা দেয়, ঝগড়া করে। আদনানের এমন বাচ্চামো মার্কা কথায় আতিয়া বেগম হেসে উঠলেন। সবাই একে একে চলে গেল।
আদনান পায়ের ওপর পা তুলে সোফায় আয়েশি ভঙ্গিতে বসে। আয়েশা বোকা বনে গেল। সে শুধু শুধু খেপে, শুধু শুধু ঝগড়া করে। আর খোটা আবার কখন দিল? মুখ ঘুরিয়ে চলে যেতে নিল সে।